হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে দেখো সাঁইথিয়া হাই স্কুল থেকে, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। দেখো একের দাগে যেটা প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে, পরিবহন পদ্ধতিতে পদার্থের যে অবস্থার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় সেটি হলো কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। নেক্সট, খারিফ ফসলের উদাহরণ হলো, ক্ষেত্রে আনসার হচ্ছে ভুট্টা। এরপরে প্রদত্ত কোনটি বহিরাগত কার্প, আনসার হচ্ছে সিলভার কার্প। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, আনসার হচ্ছে চিনি। গ্যালভানাইজেশন মানে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এরপরে প্রদত্ত কোনটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ, আনসার হচ্ছে দেখো ম্যালেরিয়া। এরপরে দুইয়ের দাগের প্রশ্নগুলো আনসার দেখে নাও। প্রথম দেখো প্রশ্ন দেওয়া হয়েছে, হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 35 দেওয়া হয়েছে, তোমরা লিখবে হিমমিশ্র মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়া আরো একটি ব্যবহার তোমরা জেনে রাখো, দেখো ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও কিন্তু হিমমিশ্রের ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে কোন রোগের আরেক নাম দমদম জ্বর, এটা আনসার হবে কালা জ্বর। কালা জ্বরকে দমদম জ্বরও কিন্তু বলা হয়। এরপরে বজ্রপাতের সময় নিরাপদ দুটি স্থানের নাম লেখো। একটি তোমরা নাম লিখবে বাড়ি, একটা হচ্ছে দেখো বাড়ি লিখতে পারো। আর একটা তোমরা লিখবে দরজা জানালা বন্ধ করা, দরজা জানালা দরজা জানালা বন্ধ থাকা যানবাহন। আমি এখানে ছোট ছোট করে লিখলাম আর আমি বলেও দিলাম, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে বাড়ি আর একটা হচ্ছে দরজা জানালা বন্ধ থাকা যে কোনো যানবাহন। নেক্সট, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়, এখানে আনসার হবে তোমরা জানো বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই কিন্তু সূর্য থেকে তাপটা পৃথিবীতে এসে পৌঁছায়। নেক্সট, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী নয় কেন, একটি বাক্যে তোমরা লিখবে যে বিশুদ্ধ জলের মধ্যে আয়ন সংখ্যা এতই কম থাকে যে সেই জল তড়িতের সুপরিবাহী নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ায় দাঁড়ালে আরাম লাগে কেন। এখানে দেখো আনসারটা দেওয়া হয়েছে, তোমরা লিখবে মানে নিজের ভাষাতেও লিখতে পারো যে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঠান্ডা অনুভূত হয়। তার কারণ এক্ষেত্রে গায়ে লেগে থাকা ঘাম বাষ্পীভবনের জন্য যে লিনতাপ প্রয়োজন হয় সেই লিনতাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে, তার ফলে শরীর তাপ হারিয়ে ঠান্ডা হয় এবং আমাদের আরাম অনুভূত হয়। এরপরে নেক্সট দেখো, কি ধরনের মাটি চা চাষের উপযোগী, তোমাদের টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে। পেজ নাম্বার দেখো আমি বলে দিচ্ছি, 217 পাতা ওপেন করো। তোমরা লিখবে এখানে যে 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে আমলিক মাটিতে চায়ের চাষ ভালো হয়। শুধুমাত্র লিখতে পারো যে আমলিক মাটি চা চাষের উপযোগী, এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। পেজ নাম্বার দেখো 217। এরপরে আমরা 3 জায়গায় দেখো পার্থক্য লেখো। প্রথম প্রশ্ন দেখে নেব, জৈব সার ও অজৈব সার। পার্থক্যর ক্ষেত্রে 2 নম্বর দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 3টি পার্থক্য লেখার চেষ্টা করবে। যেমন জৈব সার এবং অজৈব সারের মধ্যে প্রথম পার্থক্যের বিষয় হচ্ছে উৎস। জৈব সার প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ। আর অজৈব সার দেখো মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনে সহায়ক। এটা মানুষ আর্টিফিশিয়ালি কিন্তু প্রডিউস করেছে আর এটা প্রাকৃতিকভাবেই কিন্তু তৈরি। এরপরে নেক্সট, জৈব সারে দেখো তুলনামূলকভাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের পরিমাণটা কম থাকে, কিন্তু অজৈব সারে এই সমস্ত উপাদানের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। দুটি পার্থক্য হলো। তারপর দেখো এখানে এই পয়েন্টে দিতে পারো যে জৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়, কিন্তু অজৈব সারে দেখো পুষ্টি উপাদান নির্দিষ্ট। 3টি পার্থক্য বললাম, চাইলে এটাও তোমরা মনে রাখতে পারবে হিউমাস সংযোজন। দেখো এখানে হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে হিউমাস সংযোজনে কোনো ভূমিকা কিন্তু নেই। পেজ নাম্বার দেখো রাইমার্টিনের 464। এরপরে জারণ ও বিজারণ। প্রথমে তোমরা সংজ্ঞাটা দেবে। জারণ মানে হচ্ছে কোনো মৌল বা যৌগে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের যোগ হওয়া, মানে সংযোগ ঘটা, তাহলে সেটা জারণ হতে পারে। অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটা, তাহলে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া
বা হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌল বেরিয়ে যাওয়া কোনো যৌগ থেকে, সেটা হচ্ছে জারণ। আর দেখো বিজারণটা মানে এরকম ভাবেই লিখতে পারো যে কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটা, বা হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটাকে বিজারণ বলে। 2 নম্বর দেখো ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারেও এদের সংজ্ঞাটা হচ্ছে পার্থক্য। কেমন দেখো, জারণ মানে হচ্ছে পরমাণু আয়ন বা মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, সেটা হচ্ছে জারণ। তাহলে লস অফ ইলেকট্রন আমরা বারবার বলে এসেছি, সেটা হচ্ছে অক্সিডেশন। আর পরমাণু আয়ন বা মূলকের সঙ্গে যখন ইলেকট্রন যুক্ত হয় তখন সেটা হচ্ছে বিজারণ। নিয়ে একটা বিক্রিয়া তোমরা দেখাবে, যেমন কপারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হয়, এখানে কপারের জারণ ঘটে। আর এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এখানে নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে নাইট্রোজেন কিন্তু এখানে বিজারণ ঘটছে। এরপরে আরো একটা পার্থক্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেজর কার্ভ ও মাইনর কার্ভ। দেখো 465 পাতায় দেওয়া হয়েছে। মেজর কার্ভ আকারে বড়, মাইনরটা ছোট। ডিম পাড়ার স্থান দেখো, এরা বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। মেজর কার্ভের অর্থনৈতিক গুরুত্ব বেশি, মাইনর কার্ভের অর্থনৈতিক গুরুত্ব কম। তার সঙ্গে উদাহরণগুলো অবশ্যই দেবে। চাইলে তোমরা টেক্সট বুক থেকেও কিন্তু পার্থক্যটা বানিয়ে নিজেরাই লিখতে পারবে। এরপর 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আর একটি তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞায় তোমরা দেবে দেখো, যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আর তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণে তোমরা দেবে দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে কোনো অ্যাসিড বা ক্ষারের উদাহরণ দিলে সব থেকে বেস্ট হয়। যেমন দেখো অ্যাসিডের উদাহরণ যদি দাও তাহলে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো। ক্ষারের উদাহরণ যদি দাও তাহলে কস্টিক সোডাও দিতে পারো। এছাড়া দেখো লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটি বলেছে একটি উদাহরণ লিখবে। এরপরে মধুর পুষ্টিগুণ লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখো পেজ নাম্বার 221 পাতায় দেখো মধুর পুষ্টিগুণ কি কি রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, সেটা তোমরা লিখবে। নেক্সট, নিবিড় মিশ্র চাষ বলতে কি বোঝায়? খাদ্যস্তর ভিত্তিক মাছ নির্বাচন করার পর যখন একই পুকুরে 3 প্রকার দেশি কার্প জাতীয় মাছ, মানে রুই মাছ, মৃগেল এবং কাতলা, এই 3 ধরনের দেশি কার্প জাতীয় মাছের সঙ্গে যখন 3 ধরনের বিদেশি কার্প, সেগুলো কি কি? সিলভার কার্প, গ্রাস কার্প এবং সাইপ্রিনাস কার্প, এগুলোকে যখন একসঙ্গে চাষ করা হয়, তাহলে 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বিদেশি কার্প মাছকে যখন একসঙ্গে চাষ করা হয় তখন সেটাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ। এবং এই যে পদ্ধতি, সেটাকে পলিকালচারও বলা হয়। এই পদ্ধতির সুবিধাও রয়েছে। কি সুবিধা? দেখো, পুকুরের সমস্ত খাদ্যস্তর সমানভাবে ব্যবহৃত হয় বলে মাছ চাষিরা কম খরচে উচ্চ ফলন লাভ করেন। এই জাতীয় মাছ চাষে উৎপাদন খুব বেশি হয়। তাহলে এর সঙ্গে পারলে সুবিধাটাও তোমরা লিখে দেবে। নেক্সট, শিল্পে অনুঘটকের 2টি ব্যবহার উল্লেখ করো। লিখবে দেখো, অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি হচ্ছে যেখানে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়ার জারণে প্ল্যাটিনাম তারজালি অনুঘটক রূপে ব্যবহৃত হয়। যখন অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, HNO3 তৈরি করা হয়, তখন অ্যামোনিয়া লাগে, অ্যামোনিয়াকে জারিত করতে হয় এবং সেক্ষেত্রে প্ল্যাটিনাম তারজালিকে অনুঘটক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এখানে এই যে অনুঘটক প্ল্যাটিনাম তারজালি, সেটার একটা শিল্পের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এছাড়া কন্ট্যাক্ট প্রসেস মানে স্পর্শ পদ্ধতি, সেখানে যখন সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয় তখন সালফার ডাইঅক্সাইড মানে SO2 এটা জারণে প্ল্যাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড মানে V2O5 এটাকেও কিন্তু অনুঘটক রূপে ব্যবহার করা হয়। তাহলে এরকম অনেক অনুঘটক আছে যাদের শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। নেক্সট, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, মানে 80 ক্যালোরি গ্রাম ইনভার্স বলতে কি বোঝায়? একদম সহজ প্রশ্ন, এটা তোমরা ক্লাস 7-এও করে এসছো। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। নেক্সট, ডেঙ্গি রোগের বাহক এবং রোগ সৃষ্টিকারী জীবাণু নাম লেখো। ডেঙ্গি রোগের বাহক হলো এডিস ইজিপ্টি নামক মশা, আর এই রোগের জীবাণুর নাম হলো ফ্ল্যাবি ভাইরাস। নেক্সট, জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কি করে বুঝবে? জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার মিনিট 2 মধ্যে পাত্রের গায়ে জল জমতে দেখা যায়, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন।
কেন ভৌত পরিবর্তন? তার কারণ এক্ষেত্রে অন্য কোনো রাসায়নিক পদার্থ কিন্তু উৎপন্ন হয় না এবং তাপগ্রাহী, যেহেতু এখানে বিক্রিয়ায় তাপ কিন্তু শোষিত হয়। দেখো এখানে কিন্তু পাত্রের গায়ে জল জমতে দেখা গেছে, তাহলে এখানে কিন্তু তাপের শোষণ হচ্ছে, তার জন্য তাপগ্রাহী এবং তার সঙ্গে ভৌত পরিবর্তন। তাই মিশ্রণের উষ্ণতাও হ্রাস পায়, মানে উষ্ণতা কমে যায়, ফলে পাত্রের আশেপাশের বায়ু ঠান্ডা পাত্রের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং পাত্রের গায়ে ফোঁটা ফোঁটা জল জমতে দেখা যায়। যদি একটা থার্মোমিটার নিয়ে সেটা ওই দ্রবণে ডোবানো হয়, তাহলে দেখা যাবে যে থার্মোমিটারের উষ্ণতার যেটা পাঠ বা উষ্ণতা যেটা মান সেটা কিন্তু কমে যায়। এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে পরিবর্তন সেটা একটা তাপগ্রাহী ভৌত পরিবর্তন। এরপরে আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, কার্প কাদের বলে? টেক্সট বুকে খুব সুন্দর করে দেওয়া হয়েছে, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় কোনো আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং তার সঙ্গে দেখো চোয়ালে দাঁত অনুপস্থিত, তবে দেহের ভেতরে পটকা থাকে, তারাই হলো কার্প। উদাহরণ দেবে রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ হচ্ছে কার্পের উদাহরণ। পেজ নাম্বারটা দেখো 223। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 16 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তার সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস 8 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের যে মডেল কোশ্চেন পেপারগুলোর সলিউশন করা হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।